নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের দ্য ওয়ার্ল্ড নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে চলল হামলা, পরদিন পৌঁছল সেনা। উদ্বেগে সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়া বাসিন্দারা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ডেল্টা এয়ারলাইন্সের পাইলট, ধৃতের নাম রুস্তম ওয়াগওয়াকার। ট্রাম্পের নিশানায় লন্ডনের মেয়র, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনেই সাদিককে অভদ্র বলে কটাক্ষ ট্রাম্পের, তার কথায় তিনি খুব খারাপ কাজ করেছেন। বাণিজ্য চুক্তি নিয়ে নয়া ঘোষণা ট্রাম্পের, যে দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না সেই দেশগুলির ওপর 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে চলল হামলা, পরদিন পৌঁছল সেনা। উদ্বেগে সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। বাড়ছে উদ্বেগ, সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। জনমানস শূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আর এই ছবি বাংলাদেশের। সেখানে রংপুরের গঙ্গাচড়ায় মাথা চাড়া দিয়েছে মৌলবাদ, যার বলি হতে হচ্ছে সাধারণ মানুষদের। পরপর দুদিন ধরে কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। অত্যাচারে ঘরছাড়া হয়েছেন কত হিন্দু, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেছে বেছে এই হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। ছাড়ছে মহিলা ও শিশুদের, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, চলছে লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। শনিবার রাতে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে, যা চলে টানা রবিবার পর্যন্ত। অবশেষে রবিবার বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সেনা, যার জেরে প্রশ্ন উঠছে, একটা গ্রাম অশান্তিতে ছারখার হয়েছে, তারপরও সেনা পৌঁছতে কেন এত দেরি হচ্ছে? প্রশ্ন উঠছেই, কেনই বা এই অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটল? একদিকে যেমন মৌলবাদী ও ধর্মের ভিত্তিতে হামলার অভিযোগ তুলেছে একাংশ, অন্যদিকে আর এক অংশের দাবি এতে সাম্প্রদায়িক ইন্ধন রয়েছে। ওই গ্রামেরই এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে সেই উত্তেজনার বশেই গঙ্গাচড়ায় ওই গ্রামে ঢুকে পরপর 14টি ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় জোট তৈরি করতে চাইছে পাকিস্তান এবং চীন। যদিও বাংলাদেশে এখনই ওই জোটে যোগ দিতে আগ্রহী নয়, তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ দিচ্ছে বেজিং। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত জুন মাসে চীনের কুনমিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচও। ত্রিদেশীয় জোট নিয়ে গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই, যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে তারা কোনো জোট গঠনে থাকছে না। চীনের বৈঠকটিও একটি সরকারি বৈঠক, কোনো রাজনৈতিক বৈঠক নয়। তবে সূত্রের খবর, এর পরেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বেশ কয়েক দফায় এই বিষয়ে চাপ তৈরির চেষ্টা করেছে চীন। গত 11 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ানের পার্শ্ব বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। সূত্রের দাবি, সেখানেও ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ তোলে বেজিং। চীনা বিদেশমন্ত্রী সেখানে বলেছেন, এই জোট অন্যদের জন্য খোলা, অন্য দেশগুলিও এতে যোগ দিতে পারে। এই উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকা থাকা উচিত বলেও তৌহিদকে জানান তিনি। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তৌহিদ, তিনি শুধু হাসি মুখে কথা শুনেছেন। এরপরে গত 21 জুলাই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি সংবাদ মাধ্যম অনুসারে এই আলোচনাতেই ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ উঠেছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে এই ত্রিদেশীয় জোটের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আয়োজন করতে চায় চীন। বেজিং চাইছে বাংলাদেশও এই বৈঠকে যোগ দিক, তবে এই ত্রিদেশীয় উদ্যোগের কোনো আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বহু দেশীয় গোষ্ঠী সার্ক এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সার্কের কোনো সম্মেলন হয়নি। এই বহু দেশীয় গোষ্ঠীতে মোট 8টি দেশ রয়েছে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ। 2014 সালে এই গোষ্ঠীর শেষ সম্মেলন হয়েছিল। উড়ি জঙ্গি হানার প্রতিবাদে 2016 সালে পাকিস্তানে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরে বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে সম্মেলন ভেস্তে যায়। তারপর থেকে আর কোনো সার্ক সম্মেলন হয়নি। বর্তমানে সার্ক গোষ্ঠী দৃষ্টত নিষ্ক্রিয় অবস্থাতেই রয়েছে। এই অবস্থায় এশিয়ার নতুন একটি জোট তৈরি করতে উদ্যোগে হয়েছে চীন। হাই নিউজ নেটওয়ার্ক। থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এবার বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যস্থতাতেই দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলে ঘোষণা করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে হস্তক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তার। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলেও ঘোষণা করেছেন তিনি। সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে থাই ও কম্বোডিয়ান আধিকারিকেরা। প্রাচীন সীমান্ত বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুতে স্কটল্যান্ড থেকে পোস্ট করে ট্রাম্প লেখেন, আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে কোনো বাণিজ্য চুক্তি হবে না। এরপর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বলেছি যারা পরস্পরকে মারছে তাদের সঙ্গে আমি কোনো বাণিজ্য করব না। ট্রেডের মাধ্যমেই সমস্যার সমাধান করলাম। তিনি আরও লেখেন, আমার নির্দেশে ট্রেড টিম আবার দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। মাত্র 6 মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট। উল্লেখ্য, আসিয়ানের বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছেই নিজের বাসভবনে তিনি থাই এবং কম্বোডিয়ান নেতাদের নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকের পরে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘর্ষ একেবারে থেমে যায়নি। কম্বোডিয়ার এক শরণার্থী শিবিরের প্রধান মাউন নারা জানান, ঘোষণার কয়েক ঘণ্টা পরেও গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখনো কিছু বলা যাচ্ছে না, রাত গড়িয়ে গেলে বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ট্রাম্পের নিশানায় লন্ডনের মেয়র। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সামনেই অভদ্র লোক বলে মন্তব্য সাদিককে। ট্রাম্পের কথায় তিনি খুবই খারাপ কাজ করেছেন। লন্ডনের মেয়র সাদিক খানকে ফের আক্রমণ শানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সামনেই। সাদিককে অভদ্র লোক বলে কটাক্ষ তার। মার্কিন প্রেসিডেন্টের কথায় দৃশ্যত কিছুটা বিব্রত হয়ে পড়েন স্টারমার। ট্রাম্পকে থামানোর জন্য সাদিককে নিজের বন্ধু বলেও ব্যাখ্যা করেন তিনি, কিন্তু তাতে ট্রাম্পের মুখ বন্ধ করাতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। লন্ডনের মেয়র সাদিকের সঙ্গে ট্রাম্পের সংঘাত দীর্ঘদিনের। ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকেই এই দ্বন্দ্ব চলছে দুজনের। ওই সময় নির্দিষ্ট কিছু মুসলিম রাষ্ট্রের নাগরিকদের উপর আমেরিকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হলে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন সাদিক। ট্রাম্পও তাকে খোঁচা দিয়ে বলেছিলেন ও একজন হেরে যাওয়া ব্যক্তি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েও তার ভূমিকায় সমালোচনা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে গত বছরের নভেম্বরে একটি পডকাস্টে এই বিষয়ে মন্তব্য করেছিলেন সাদিক। লন্ডনের মেয়র সেখানে দাবি করেছিলেন তার ধর্ম এবং বর্ণের জন্য ট্রাম্প তাকে নিশানা করছেন। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরও যে সাদিকের সঙ্গে তার সংঘাত মেটেনি তা বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার স্টারমারের সামনেই লন্ডনের মেয়রের বিরুদ্ধে সরব হলেন তিনি। 4 দিনের সফরে স্কটল্যান্ডে গিয়েছেন ট্রাম্প। সোমবার সেখানেই নিজের বিলাসবহুল গল্ফ রিসর্টে স্টারমারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে একটি সাংবাদিক বৈঠকেও বসেন ট্রাম্প। আগামী সেপ্টেম্বরে ট্রাম্প লন্ডন সফরে যাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আপনাদের মেয়রের ভক্ত নই। আমার মতে তিনি খুব খারাপ কাজ করেছেন। লন্ডনের মেয়র একজন অভদ্র মানুষ। তখনই ট্রাম্পকে থামাতে তার কথার মাঝখানেই মুখ খোলেন স্টারমার।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আসলে তিনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু তাতে দমানো যায়নি ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন, আমি মনে করি তিনি খুব খারাপ কাজ করেছেন, কিন্তু আমি নিশ্চয়ই লন্ডনে যাব। আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যের পর পাল্টা মুখ খুলেছেন লন্ডনের মেয়র সাদিকও। তার এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প যে বিশ্বের সারা শহরে আসতে চেয়েছেন তাতে আপ্লুত সাদিক। তিনি আরও বলেন, এখানে এলে তিনি বুঝতে পারবেন বৈচিত্র্য আমাদের দুর্বল নয়, আরও শক্তিশালী করে, আরও ধনী করে। হয়তো সেই কারণেই তার আমলে সবথেকে বেশি আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি নিয়ে নয় ঘোষণা ট্রাম্পের। যে দেশ অথবা দেশগুলি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, সেই দেশগুলির ওপর 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা। যে দেশগুলি আমেরিকার সঙ্গে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করবে না, তাদের উপর ন্যূনতম 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা। এক সাক্ষাৎকারে বৈশ্বিক শুল্ক হার ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর বাণিজ্যিক ঘাটতি কাটাতে তৎপর হয়েছেন ট্রাম্প। গত এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যে দেশ যত পরিমাণ শুল্ক চাপায়, আমেরিকাও সেই দেশের উপর সমপরিমাণ শুল্ক চাপাবে, যেখানে ন্যূনতম শুল্ক হবে 10%। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সেই ঘোষণায় স্থগিতাদেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যে একাধিক দেশের সঙ্গে সেরে ফেলা হয় বাণিজ্য চুক্তি। ভারত সহ বহু দেশের সঙ্গে এখনও জারি রয়েছে আলোচনা পর্ব। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার স্কটল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরই বিশ্বকে বার্তা দিয়ে তিনি জানান, যাদের সঙ্গে বাণিজ্য সমঝোতা হয়নি তাদের উপর 15 থেকে 20% মধ্যে শুল্ক থাকবে। বৈশ্বিক শুল্ক হিসেবে এই দুটির মধ্যে কোনো একটি ধার্য করা হবে, কারণ আমি 200টি চুক্তি করতে পারবো না। উল্লেখ্য, আগামী 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকর করছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকা চায় না এই সময়সীমা আর বাড়ুক। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু দেশকে শুল্ক চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাদের উপর 30% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। এদিকে রবিবারই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা, যার মাধ্যমে আগামী 3 বছরে আমেরিকা থেকে $75,000 কোটি জ্বালানি কিনবে ইউরোপিয়ান ইউনিয়ন। এই সময়কালে $60,000 কোটি বিনিয়োগ করতে হবে আমেরিকাকে। এর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের উপর 15% শুল্ক চাপাবে আমেরিকা। জারি রাখা হবে ন্যাটোর সহায়তা। এর আগে জাপানের সঙ্গেও চুক্তি করেছে আমেরিকা। পাশাপাশি ব্রিটেন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের সঙ্গেও চুক্তি হয়েছে। ভারত সহ আরও একাধিক দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের সঙ্গে চুক্তিতে 3টে ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। তবে ভারত চায় না আমেরিকা কোনোভাবে ভারতের কৃষি ও পশুপালন সংক্রান্ত শিল্পে প্রবেশ করুক। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি প্রকাশ হয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। আর সেই রিপোর্টেই জানা গিয়েছে 2025 সালের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানিকৃত প্রত্যেকটি 3টে স্মার্টফোনের মধ্যে একটি তৈরি হয়েছে ভারতে। আমাদের দেশে বিক্রি হওয়া বেশিরভাগ ফোনই কোনো না কোনো চীনা সংস্থার। আর এবার এই মোবাইল তৈরিও আমেরিকায় বিক্রির তথ্যে চীনকে বলে বলে গোল দিচ্ছে আমাদের দেশ। অবশ্যই এর পিছনে রয়েছে অ্যাপেলের হাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে এই আমেরিকার টেক জায়ান্ট। সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্ট থেকে জানা যায় 2025 সালের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানিকৃত প্রতি 3টি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে। 2024 সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল 11%। আর এই বছর ইতিমধ্যে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে 30%। তথ্য বলছে এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 2,13,00,000 ভারতে তৈরি মোবাইল আমদানি করেছে আমেরিকা। অর্থের বিচারে যা $935 কোটি। 2024 সালের তুলনায় বেড়েছে প্রায় 182%। গত বছর পর্যন্ত চীন থেকে প্রায় 82% স্মার্টফোন আমদানি করত আমেরিকা। এই বছর ইতিমধ্যেই তা নেমে এসেছে 49%। আমেরিকায় ফোন রপ্তানির নিরিখে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে, চীন ঠিক তারপরই। আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।
ভারতে আইফোন নির্মাণ নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে মোদী সরকারের, আর সেই কারণেই কেন্দ্র চায় 2028 সালের মধ্যে আইফোনের অন্তত 30% সরঞ্জাম লোকালাইজেশন করতে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ধনকুবের এলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। দীর্ঘ অপেক্ষার পর ভারতে বাণিজ্য করার লাইসেন্স পেয়েছে এই সংস্থা। তবে সকলেই নয়, 150 কোটি দেশে এই পরিষেবার সুযোগ নিতে পারবেন মাত্র 20 লক্ষ গ্রাহক। খরচও কম নয়। মার্কিন ধনকুবের ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিংককে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। তবে এখনও ভারতে স্টারলিংক উপলব্ধ নয়। তবে খুব শীঘ্রই এই স্যাটকম ইন্টারনেট পরিষেবা ভারতের বাজারে পা রাখতে চলেছে। আর তাতেই নাকি উদ্বেগ বেড়েছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল কিংবা অন্যান্য টেলিকম সংস্থাগুলির। যদিও এই বিষয়ে সোমবার কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী পেম্পাসানি চন্দ্রশেখর বলেন, ভারতে স্টারলিংকের সর্বাধিক 20 লক্ষ গ্রাহক থাকবে। শুধু তাই নয়, স্টারলিংক মাত্র 200 MBPS পর্যন্ত ইন্টারনেটের সুবিধা দেবে। ফলে এতে টেলিকম পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেহেতু স্যাটকম কোনো ফাইবার কেবল মারফত পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া যায় সহজেই। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পরিষেবায় কোনো বিঘ্ন দেখা দেয় না। ফলে স্টারলিংক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলগুলিতেও পরিষেবা দেবে বলে আশা করা হচ্ছে, যেখানে আগে থেকে বিএসএনএল এর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। স্টারলিংক নিয়ে এত আলোচনা সত্ত্বেও কেন মাত্র 20 লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে? এক সরকারি কর্তার কথায়, আপাতত স্টারলিংক পরিষেবার ক্ষমতা সীমিত। তাছাড়া স্যাটকম পরিষেবার জন্য প্রাথমিক খরচও টেলিকমের তুলনায় অনেক বেশি। ইতিমধ্যে সারা বিশ্বে 100টিরও বেশি দেশে স্টারলিংকের পরিষেবা চালু রয়েছে। এক এক জায়গায় পরিষেবা বাবদ খরচ এক এক রকম। ভারতের দুই প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশেও স্টারলিংক রয়েছে। দুই দেশে স্টারলিংকের বাড়িতে ব্যবহৃত ইন্টারনেট পরিষেবার খরচ মাসে 3000 থেকে 4200 টাকা। ফলে ভারতে মাস্কের সংস্থার ইন্টারনেটের সুবিধা পেতে হলে 3000 থেকে 3500 টাকা মাসিক খরচ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম। জানিয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং এর মিউন এবং ইয়াংকিং জেলা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ইতিমধ্যেই বেজিং এর নিচু এলাকাগুলি থেকে প্রায় 80,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং এর মিউন এবং ইয়াংকিং জেলা। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিং এর মিউন জেলার 2টি এলাকায়। এই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিং এর বহু জায়গাতেই সোমবার রাতে 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর। ফলে হড়পাবান ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতির পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বেজিং লাগোয়া 136টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিং এর প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ডেল্টা এয়ারলাইন্সের পাইলট। ধৃতের নাম রুস্তম ভাগওয়াকার। গত এপ্রিল মাসে আমেরিকার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এই পাইলটের বিরুদ্ধে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন ডেল্টা এয়ারলাইন্সের এক ভারতীয় বংশোদ্ভূত পাইলট। রবিবার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে উড়ানটি অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুস্তম ভাগওয়াকার, বয়স 34 বছর।
গত এপ্রিল মাসে আমেরিকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই সম্প্রতি মূল অভিযুক্ত হিসেবে রুস্তমকে চিহ্নিত করে পুলিশ, আর তারপরেই তাকে গ্রেফতারির তোড়জোড় শুরু করা হয়। ক্যালিফোর্নিয়ার কন্ট্রা কোস্টা কাউন্টির এক পুলিশ আধিকারিকের কথায়, রবিবার সকালে মিনিপলিস থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান রওনা দেয়। আমরা খবর পাই ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন রুস্তম। সেই মতো পুলিশের একটি দল সান ফ্রান্সিসকো বিমানবন্দরে হাজির হয়। সকাল 7:05 নাগাদ উড়ানটি অবতরণ করে। তার 10 মিনিটের মধ্যেই অভিযুক্তকে হাতে নাতেই গ্রেফতার করা হয়। বিমান সংস্থার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় আমরা হতবাক। ডেল্টা এয়ারলাইন্স কোনো রকম অপরাধকে সমর্থন করে না। তদন্তকারীদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আমেরিকায় আততায়ীর তাণ্ডব। সোমবার সন্ধ্যায় আচমকায় গুলিবর্ষণ শুরু হয় মিউটাউন ম্যানহাট এলাকার একটা কর্পোরেট অফিস চত্বরে। ঘটনায় জখম ব্যক্তিদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এক পুলিশ অফিসারও মৃতদের তালিকায় রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি নিউ ইয়র্কে পুলিশ জানিয়েছে, পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিখোঁজ হয়েছে। আমেরিকার বুকে বন্দুকবাজের দাপট। সোমবার সন্ধ্যা নাগাদ মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে রাস্তার উপর আচমকাই গুলিবর্ষণ শুরু করে এক আততায়ী। তাতে প্রথমে জখম হন বহু। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের তালিকায় রয়েছেন একজন পুলিশ অফিসারও। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে একাধিক বড় বড় সংস্থার অফিস রয়েছে, ফলে হামলা চালানোর জন্য আততায়ী এই জায়গাকেই বেছে নিয়েছে। সোমবার অফিস ছুটির সময় নিরাপত্তারক্ষীরাও যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, সেই সুযোগে অফিস চত্বরে গিয়ে গুলিবর্ষণ শুরু করে তারা। তাতে এক পুলিশ অফিসার ও 3 জন নিহত হন বলে খবর। এই হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিচ। তিনি জানান, একজন বন্দুকবাজি হামলা চালিয়েছে। পুলিশের পাল্টা আক্রমণে আততায়ীও নিখোঁজ হয়েছে বলে নিশ্চিত খবর জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও। এই ঘটনায় রীতিমতো তটস্থ কর্পোরেট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। কারো কারো বক্তব্য, আচমকা নিউ ইয়র্কবাসীর উদ্দেশ্যে পুলিশের ঘোষণা শোনা যায়। বলা হয়, মিডটাউন ম্যানহাটনে একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কেউ যেন 345 পার্ক এভিনিউ আশেপাশে না যান এবং যারা অফিসের ভিতরে আছেন তারা যেন ভিতরেই থাকেন, বাইরে আসবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়ার্ল্ড নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।